চিন্তা করুন রাত হয়েছে হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ হ্যালো হ্যাঁ আমি বলছি আমি আমাকে হ্যাঁ হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ টাওয়ার নেই নেটওয়ার্কের ও স্টেশন আপনাদের এখানে টাওয়ার পাওয়া যায় না এই কটা বাজে হ্যাঁ কটা বাজে একটা 15 একটা এই দেখুন চলে এলো অদ্ভুত স্টেশন আপনাদের আলো থাকে না বাড়িতে যে ফোন করবো ফোনে টাওয়ার পাওয়া যায় না একটু এখানে সমস্যা তা কি লাস্ট ট্রেনটা মিস করলেন নাকি হ্যাঁ একটুর জন্য ছুটতে ছুটতে স্টেশনে ঢুকলাম দেখলাম ছুটলেন না ট্রেনের পেছনে ছুটলাম না লোকে পড়ে না কিন্তু পেছনে দৌড় মারে তখন আমার অবস্থাটা কেমন জানেন দুবার গাধা দেখেছেন কখনো না এবার দুবার গাধার মতো অথচ কিচ্ছু করার পাইনি কেন ট্যাক্সি থেকে নেমে সবকটা মালপত্র হাতে নিতে কতটা টাইম লেগেছে জানেন পাক্কা 3 মিনিট এক একটা আঙুলের দুটো করে প্যাকেট আমাকে না একবার ওই সময় দেখতে পেলে ভালো কিন্তু আমি আপনার জায়গায় হলে কি করতাম কি করতেন কি করতেন পুলিশ রাখতেন তাই তো না তাতে আরো বেশি পয়সা খরচ হতো আরে গাড়িও পেতাম না গ্যাটে করে খুঁজতো আমি কি করতাম বলুন তো প্যাকেটগুলো না আপনার ট্যাক্সিতে ফেলে রেখে চলে আসতাম ফেলে রেখে চলে আসতাম আর তারপর বাড়িতে আমার বউ
2 মিনিট আরে কি করতে কি কান্ডটা করতে হবে ভেবে দেখেছেন? এটা করতো কাইমাই করতো, আমার তো হেভি লাগতো। হেভি লাগছে তাই না? মেয়ে ছেলেদের সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই মনে হচ্ছে, একেবারে ভব যন্ত্রণা ভোগ করিয়ে ছাড়তো। আর জানেন একটা জরুরি কাজে শহরে আসবো, আমার বউ কি করলো বলুন তো? একটা লম্বা ফর্দ বানিয়ে আমার হাতে ধরে দিল, তার জন্য এটা ওটা সেটা উমটা তুমটা 1000 গন্ডি জিনিস কিনে নিয়ে যেতে হবে। আর তাই না বলবেন, শহরে ওই পাড়াতে যখন যাচ্ছ তখন অমুক আত্মীয়ের বাড়ি থেকে দেখা করে এসো, পিড়িত পিড়িত পিতলা পিড়িত বলে সে পিতলা পিড়িত। আর আমি যদি বলি আমার এত কিছু কাজ সামলে তোমার জন্য 1000 গন্ডি জিনিস কিনে আত্মীয়ের বাড়িতে পিড়িতে মারিয়ে আমি লাস্ট ট্রেনটা কখন ধরবো, তখন কি বলবে জানেন? কেন একটা ট্যাক্সি ধরে নিলেই পারো, নিন এবার কি বলবেন বলুন? না ট্যাক্সি ধরলে তাড়াতাড়ি হয়, ট্রেনটা পেতেন। আরে এসব 17 ঘন্টা ঝঞ্ঝাট সামলাতে গিয়ে তো লাস্ট ট্রেনটা কিছু মিস করলাম। এখানে বসে থাকো, বসে বসে হাঁপুন। খুব মুশকিল হয়ে গেল না আপনার ট্রেন মিস করে? আর কি বললেন ট্রেনটা মিস করার পর এখানে সোজা স্টেশন? তারপর আর কি, খুব খিদে পেয়েছো জানেন, হ্যাঁ একটা হোটেলে গেলাম খেতে। ছি ছি ছি, আরে বাবা আমরা হলাম গ্রামের মানুষ, এসব ছিচকে খাবারে কি আমাদের পোষায় বলুন? পয়সা শ্রাদ্ধ আর 5 মিনিট পর থেকে চুয়াটি করে বাধ্য হয়ে মুড়িটা কিনলাম। মুড়ি কিন্তু ভালো পেটের জন্য, মুড়ি খাওয়া উচিত, শরীর খারাপ হলে। তারপর তারপর যে কাজটা আমি জন্মে কোনোদিন করিনি, মানে কি বলবো, জীবনে কোনোদিন করবো বলে ভাবিনি, সেটাই এটা এটা হিন্দি সিনেমার টিকিট কেটে সিনেমা হলে। আর কি বলবো দাদা, সিনেমা হলের ভেতরে এমন ব্যবসা গরম না, যখন বেরোলাম তখন পুরো আচ্ছেদ্য হয়ে গেছি। আচ্ছা নোংরা ফালতু হিন্দি ম্যাচ গানে খেলায় ম্যাচটা গেল আরো টুকি। তারপর কি ভাবলাম যে রাত্রি তো 12টা বাজে, ভোর 4:30 এরকম গাড়ি হল, তার থেকে বরং স্টেশনে এসে বসি। স্টেশনে এসে দেখি প্রত্যেকটা বেঞ্চিতে কেউ না কেউ বসে আছে, শুয়ে আছে। না অবশ্য স্টেশন হয়নি আপনাদের, মাঝে মধ্যে আলো থাকে না, বাড়ি থেকে ফোন করে একটা খবর দেবো তারও পাই, ফোনে টাওয়ার পাওয়া যায় না। আমি বাধ্য হয়ে ওই ওখানে বসে আছি, তখন থেকে বসে আছি আর বসে বসে মশা কামড় খাচ্ছি। ভাগ্যিস আপনি ছিলেন, তাই দুটো কথা বলে বাঁচলাম। খুবই হুজুতি হলো আপনার আজকে। হুজুতি মানে বলে হুজুতি, ওই কথায় আছে বাপের বিয়ে দেখা, আমার এখন সেই অবস্থা জানেন। না না, কাল সকালবেলায় 4:00 ট্রেন আছে। ওই 4:35 না কোথায় আছে। ও আজকে মিস ট্রেন। তুমি না টাইম করে বেরো, বাড়িতে তো কেউ নেই। শোনো না, বলছি যে ইয়ে হচ্ছে তোমার হসপিটালে মাসে রক্ত জোগাড় কিনতে যেতে হবে, হয়নি। ওই একটু দাম বাজনা করে বলছি, আপনার কি মালপত্রগুলো স্টেশনে রেখেছেন নাকি বাইরে কোথাও? আরে ওই স্টেশনে একটা দোকান আছে না, ওখানে রেখে দিয়েছি জানেন তো। ভাবলাম এখানে বসে থাকতে থাকতে যদি ঘুম পেয়ে যায়, ঘুম মানা, তার থেকে বলবো বাবা ওখানেই থাক, ও ভোরবেলা গাড়ি ধরার আগে একবারে ছাড়িয়ে নেবো। বুঝলি বলে দাদা, মালপত্রগুলো কি ওখানে রাখা ঠিক হয়নি? আরে না রে বাবা, ওগুলো কিন্তু খুব ভালো করে বাঁধা আছে। আমি তো খুব ভালো করে জানি দোকানদাররা কত যত্ন করে মালপত্র বেঁধে দেয়। হ্যাঁ? জানি, আপনি নিশ্চিন্তে বসুন, কোনো এইটা এইটা আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনি হাজার চেষ্টা করলে ওদের মতো বাঁচতে পারবো না। হাজার চেষ্টা করলো, ওদের হাতগুলো না একদম অনেক অসাধারণ, একদম জানাই তো। আমি না দেখতে পারি, আমি ওদের হাতগুলো। ওরা প্রথমে কি করে বলতো, প্রথমে একটা চওড়া কাগজ নেয়, বুঝলেন? ওই যে খয়েরি রঙের কাগজগুলো হয় না, দাগ কাটা কাটা মসৃণ কাগজ হয়, কাগজগুলো ওরা পাতে পাতে লম্বা করে একদম সমান করে। তাও তুমি যেটা বাঁধবে যে জিনিসটা, ধরুন একটা ব্যাগ বা কাপড়ের টুকরো বা এটাকে রাখে একদম মাঝখানে। তারপরে হাতের একটা আঙুল দিয়ে একটা কোনাকে প্রথমে মাঝখানে আনে, তারপরে অপর কোনাটাকে ঠিক সমান করে মাঝখানে আনে, তারপর বাকি দুটো কোনাকে না আবার সমান করে 4টে কোনাকে একদম খুবই সমান এক্স্যাক্টলি মিলিয়ে দেয়। তারপর একটা হাত দিয়ে এভাবে চেপে আর একটা হাত বাড়ায় সুতোর দিকে, ঠিক যতটুকু সুতোর প্রয়োজন ততটুকু সুতো এক টানে ছেড়ে আনে। মানে নিমেষের মধ্যে না আপনার আঙুল গলা মানে ফাঁক, মানে যেটা গোল একটা হয় না, ওটা ফাঁসটা রেডি হয়ে গেছে। মানে আপনি ওর প্রশংসা করার সময় পাবেন না, এত এত তাড়াতাড়ি ওরা কাজ করে। আমি আপনি তো জিনিসটা খুব ভালো করে খেয়াল করে রেখেছেন। হ্যাঁ
দিনের পর দিন এইভাবেই কেটে যাচ্ছে, এইসব দেখেই। ও তাই বলুন, তার মানে আপনাদের নিজেদের দোকান আছে? আরে না না, দোকান নেই আমার। না, আমার দেখতে ভালো লাগে জানেন তো। আমি না একটা দোকানের জানলার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি, জাস্ট কিছু না করে দেখে। আমার মনে হয় আমি যেন দোকানের জিনিসপত্র হয়ে গেছি জানেন। ওই দোকানদার ওই ফিতেটা দিয়ে যে 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 কাপড়টাকে মাপেন, আমার মনে হয় ওই কাপড়টার মধ্যে থেকে আমি মুখ বাড়িয়ে ওদেরকে দেখি, সব লোকজনকে। ওরা যখন আমাকে পার করে চলে যায়, দোকানটা পার করে সোজা আমার দৃষ্টি, আমার চোখ ওদের সঙ্গে সঙ্গে হয়ে যায়। যতক্ষণ ওরা আমার দৃষ্টির বাইরে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওদের নিয়ে এত রকম কল্পনা করি না, এত রকম আপনি আজ ধারণা করতে পারবেন না। তা পারবো না। ধারণা করবেন আপনি। কিন্তু এতে না এক ধরনের সাহায্য হয় জানেন তো, এক ধরনের উপকার হয়। সাহায্য? হ্যাঁ। সে সাহায্য হয়? জীবনের সঙ্গে সেটে থাকা সাহায্য, কল্পনার সাহায্যে। ওই ফাটকের গায়ে লতানো গাছ যেমন জড়িয়ে জড়িয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে না, আমিও আমার কল্পনার সাহায্যে মানুষের জীবনকে এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকি। অনেক ওপরে ওপরে নয় কিন্তু, একদম প্রত্যেকটা মানুষের খুঁটিনাটি তুচ্ছ তুচ্ছ বিষয় আমার নজরে আসে জানেন। চেনাশোনা লোকদের নিয়ে আমার কল্পনা একদমই কিছু এগোতে পারে না। আমি একদম যাদেরকে চিনি না, যাদের সম্পর্কে কিচ্ছু জানি না, যাদের সম্পর্কে কল্পনা করতে আমার কোনো রকম অসুবিধা হবে না, বাধা পেতে হবে না, এরকম লোকদের নিয়ে কল্পনাই করে যায়, আপনি জাস্ট ভাবতে পারবেন না। বলছি দাদা, এই যে আপনি কল্পনা করেন, মানে কল্পনা করে কি হয়? কল্পনা করে আমি ওদের একদম ভিতরে চলে যাই, একদম ঘরের ভেতরে ঢুকে যাই। মানে ওরা কোথায় থাকে, কি খায়, কোথায় শোয়, বাড়িতে কতজন আছে, আমি সমস্ত কিছু দেখতে পাই চোখের সামনে। আমি ওই বাড়ির সমস্ত আসবাবপত্র হয়ে যাই জানেন। আমার মনে হয় যেন আমি বাড়িতে থাকি, ওখানেই আমি অনেক দিন ধরে বাস করছি। আমি সব কিছু অনুভব করতে পারি, ডিটেল একদম। আপনি একটা জিনিস খেয়াল করেছেন, প্রত্যেকটা পুরোনো বাড়ির না একটা নিজস্ব আবহাওয়া আছে। আবহাওয়ার একটা বিশেষত্ব আছে, যেটা ওই বাড়িতেই পাওয়া যায়, আপনি কোথাও পাবেন না ওটা ওই রকম। যেমন ধরুন আপনার বাড়ির আবহাওয়া, আমার বাড়ির আবহাওয়া। আপনার বাড়ির আবহাওয়া আপনি বুঝবেন কি করে? সেটা আপনার নিজের আবহাওয়া, তাই না? আমার আবহাওয়া মানে আপনার নিজের বেঁচে থাকার বাঁচার, বোঝাতে পারছি না, জটিল হয়ে যাচ্ছে বিষয়টা। না মানে আপনি হয়তো ঠিকই বোঝাতে পারছেন না, আসলে আমি বুঝতে পারছি না। কি বলুন তো, মানে গ্রামের আবহাওয়া বলুন, ভাই গ্রামের দেশের নয়, বেঁচে থাকার আবহাওয়া, নিজের বাঁচার একটা আবহাওয়া হয় না, একটা ওয়েদার হয় নিজের এক্সিস্টেন্সের অস্তিত্ব। বোঝাতে পারছি না। বলছি দাদা, কল্পনা করতে আপনার খুব ভালো লাগে তাই না? কল্পনা করতে ভালো। আচ্ছা, আপনি কখনো কোনো বড় ডাক্তারের চেম্বারে গেছেন? ডাক্তারের কাছে? হ্যাঁ, বড় ডাক্তারের। আমি কেন ডাক্তারের কাছে যাবো বলুন তো, আমার তো না 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 না, আমি বলছি যে বড় ডাক্তারের চেম্বারে দেখবেন, ডাক্তারের সঙ্গে দেখা করার আগে না পাশে একটা বড় ঘর থাকে, যেখানে রোগীরা বসে তাদের পালার জন্য অপেক্ষা করে, ওয়েট করে। এরকম কোনো গেছেন চেম্বার ডাক্তার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার কি হয়েছিল জানেন তো, আমার ওই ছোট খুকিকে নিয়ে একবার যেতে হয়েছিল ডাক্তারের কাছে। সে খুকির আপনি আপনি ঘরটাকে ভালো করে দেখেছেন তো? দেখবেন একটা পুরোনো ধরনের না সেকেলে একটা চেয়ার টেবিল, একটা সোফা, হ্যাঁ, রং চটে গেছে, বহুবার ব্যবহার হয়ে 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 একদম তুলো ফুলে উঠে গেছে এরকম একটা সোফা। কিছু চেয়ার টেবিল, কিছু হাতল ছাড়া হাতলওয়ালা কাঠের বেতের চেয়ার, একটার সাথে আরেকটা কোনো মিল নেই, এবং মিল না থাকাটাই যেন একটা নিয়ম। আপনি
আপনি বুঝতে পারবেন যে এই চেয়ার টেবিলগুলো এই ঘরের নয়, এই আসবাবপত্রগুলো একটাও এই বাড়ির নয়, বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে আনা হয়েছে, কেউ দান করেছে, কোথাও থেকে নিলামে কিনেছে, সমস্ত কিছুই রোগীদের সুবিধার জন্য এখানে এক জায়গায় এনে। কিন্তু আপনি ওই ডাক্তারের নিজের যদি বসার ঘরে যান, যেটা পার্সোনাল, সেই ঘরটা কিন্তু একদম আলাদা। হ্যাঁ, একটা সুন্দর সাজানো কাউচ, একটা রঙিন চকচক করছে। হ্যাঁ, কারণ সেটা তার নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য, স্ত্রীর বান্ধবীদের জন্য। সারাক্ষণ নিজেকে নিয়ে ভাবো, সারাক্ষণ নিজের অজানা অচেনা রোগকে মনের ভেতরে লালন পালন করতে থাকে। কি হবে কি হবে, ডাক্তার কি বলবে। এদের মধ্যে বেশিরভাগ লোকই জানেন, বেশিরভাগ লোক কি করে ওই চেয়ারটার হাতলের ওপর না আঙুল দিয়ে এরকম ভাবে দাগ কাটে, হাঁ করে তাকিয়ে বসে থাকে, কিন্তু দেখে না, সারাক্ষণ নিজেকে নিয়ে ভাবে। ভালো করে দেখুন, আপনার কি মনে হয় যে যখন এই রোগীরা ডাক্তারখানা থেকে এই ঘরটা পেরিয়ে চলে যায়, তখন তারা ওই চেয়ারটাকে দেখে কি ভাবে? যে চেয়ারটা সারাক্ষণ আগে বসেছিল, সে অপেক্ষা করছিল ডাক্তারের রায় শোনার জন্য, ওইরকম একটা ফাঁকা চেয়ার, হয়তো ওখানে এখন অন্য নতুন কোনো রোগী এসে বসেছে ধরুন, হ্যাঁ, বা চেয়ারটা একদম ফাঁকা, অপেক্ষা করছে কোনো অচেনা রোগীর জন্য, ওয়েট করছে, চেয়ারটা একদম ফাঁকা পড়ে রয়েছে এখন, একদম একটা অভিব্যক্তিহীন একটা ফাঁকা চেয়ার, এমটি, একা। আজ নাই বাজুল ভালো, আজ নাই গায়ে দোসান, আজ তোমার কথা ভেবে নাই আচ্ছা, কোন কথা থেকে কথাগুলো এলো বলুন তো? ডাক্তার খান, চেয়ার, ওই যে আপনি আমাকে আবহাওয়ার কথা জিজ্ঞেস করলেন না, আমি বুঝতে পারলাম না। তারপর আমি জানতে চাইলাম যে কল্পনা 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 করে আমার ভালো লাগে কিনা জিজ্ঞেস করলেন। কেন মনে পড়লো বলুন তো এগুলো? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না কি কল্পনা নেই চেয়ার ডাক্তার। এই বসুন, সরি বসুন। আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করছি। ধরুন আপনার মনের ভেতরে দুখানা ছবি এলো, দুটো ছবি একে অপরের সাথে কোনো মিল নেই, দুটো একেবারে পরস্পর বিরোধী ছবি, কিন্তু দুটো ছবি আপনার মনের ভেতর আসার একটা যুক্তি আছে, কারণ এই দুটো ছবি পরপর আপনার যে মনে এলো, কারণ আপনি দুটো ছবি দেখেছেন, আপনার এগুলো সমস্তটা না আপনার অভিজ্ঞতার ফল, আপনি এক্সপিরিয়েন্স করেছেন। কিন্তু বলার সময় এগুলো ভাবলে চলবে না, আপনাকে বলার সময় আমরা ভান করতে হবে, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা এমনি চলে এসেছে মনের ভেতরে, কারণ এই বেশিরভাগ ক্ষেত্রে না। ও দাদা শুনুন না, আমাকে নিয়ে কেন টানাটানি করছেন বলুন তো? এই না না, বিশ্বাস করুন আমার মনের মধ্যে কোনো ছবি টবি কিছু আসেনি। না না, আমি জাস্ট আপনাকে বোঝানোর চেষ্টা করছি। চুপ করুন না, মন থেকে বক 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 করে কানে পোকা বার করে দিল। যাও ওদিকে যান, ওদিকে যান। কথা মজা তুলে হাত দিচ্ছে, আর একটা কথা বলবেন না, আর নিজের যাবে এখানে যাবো, কেন যান? এবার এদিকে আমি পুলিশ ডাকবো, আর ডাকবোই বা কি করে? অদ্ভুত স্টেশন, লোক নেই, আর একটা কথা বলতে পারে জুতো ছুঁড়ে মারবো হয়ে যাবো। একটা ফোন করে খবর দেবো, সে উপায় নেই, ফোনে টাওয়ার পাওয়া যায় না, লাইট থাকে না, ফোন করেই দিলাম, তারপরে একটা বুয়ো পেয়েছি ওটা আমি, হাজার ঘন্টা জিনিস কিনে গিয়ে রাস্তাটা মিস করলাম। আর না এখন বসে বসে মশাই খাওয়া খাওয়া পাগলের প্রোডাকশন বক 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 করে কানে পোকা বার করে দিচ্ছি। একদম এদিকে আসবেন না, একদম এদিকে আসবেন, ওখানে যান। পাগলের মতো বক বক করে যাচ্ছে, একজন দোকান থেকে কি হ্যাঁ হ্যাঁ করে চিল্লাচ্ছে, একজন টুমটুম করে যাচ্ছে, মশাই কামড়ো মাটি। একদম চুপ 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 একদম। আপনার কি মনে হয় যে এই চেয়ারগুলো
এর উপর এখন কোন রোগী এসে বসে অপেক্ষা করবে এগুলো ভেবে চেয়ারগুলো আনন্দ পায়? বলুন, কি মনে হয়? আনন্দ পায়? পায় না আনন্দ? পায় না। আমিও পাই না। কল্পনা করে আমি কোনো পাই না আনন্দ। কল্পনা করতে আমার ভালো লাগে না, মাথা খারাপ। ওই ডাক্তারখানার চেম্বারের চেয়ারগুলো আর স্টেশনের বেঞ্চিতে আমি চেয়ারগুলো রোগীদের দিকে হাত বাড়ায়, আমি হাত বাড়াই এই অচেনা অচেনা রোগীর দিকে। আপনার মতো একটা লোক যে ট্রেন মিস করে এখানে বসে আছে, বাড়িতে আপনার বউ অপেক্ষা করছে ভাতের থালা নিয়ে আপনার জন্য, এরকম একটা লোক, এই সমস্ত লোক সম্পর্কে আমি কল্পনা করে ভেবে কোনো আনন্দ পাই না। বুঝতে পারছেন? আমি আপনাকে বলছিলাম না, আমি মানুষের জীবনের সঙ্গে একেবারে লতানো গাছের মতো জড়িয়ে জড়িয়ে বেঁচিয়ে থাকি, এই চামড়ার মতো জড়িয়ে থাকি। হ্যাঁ, এটা তেমন কোনো কৌতূহল হয় না। হ্যাঁ, আমার আনন্দ তো হয় না কোনো। আমি আসলে শুধুমাত্র এই মানুষের জীবনের একেবারে গভীরে ঢোকার চেষ্টা করি, নিজের কাছে এটা প্রমাণ করার জন্য যে জীবন বিষয়টা একটা নির্বোধ বিষয়, মিনিংলেস বিষয়। যাতে এই সালা বাজে জীবনটাকে হাত থেকে ছাড়তে না দুদিন পরে কোনো অসুবিধা না হয়। এটা খুব কঠিন, নিজেকে বোঝানো খুব কঠিন, জানেন তো। 101টা প্রমাণ লাগে যাতে আপনাকে আপনার সিদ্ধান্ত থেকে কেউ টলাতে না পারে। একটা জিনিস আছে জানেন তো, একটা সালা জিনিস আছে যেটার উৎপত্তি কোথায়, কোথায় গিয়ে শেষ হয়, কোথা থেকে উঠে এসছে আমরা কেউ জানি না। সারাক্ষণ আমরা শুধু ফিল করি, অনুভব করি। গলায় বেঁধে থাকা কাঁটার মতো না, সারাক্ষণ কাজ করতে। কি বলতো ভাবুন, কি সব আমি বলবো। মাঝে মধ্যে বাড়িতে থাকা উচিত, বুঝেছ? রাত্রে বাড়িতে ফেরা উচিত। মা ছাড়া তো কেউ নেই। মাঝে মধ্যে মায়ের সঙ্গে কথা বলা উচিত, গল্প করা উচিত। মাঝে মধ্যে মায়ের সঙ্গে ঘুমানো উচিত। কাল রাতে কিন্তু মায়ের সাথেই ঘুমবো। হ্যাঁ, ট্রেনটা মিস করো না। তৃষ্ণা, তৃষ্ণা, থার্স্ট। জীবনের তৃষ্ণা, বেঁচে থাকা, বেঁচে থাকার তৃষ্ণা রে ভাই। কি এটা আপনি একদম ঠিক করে কথা বলেছেন, জানেন তো। মানুষ মুখে যে যাই বলুক, যাই বলুক, কিন্তু বাঁচার ইচ্ছে কমে না, বাঁচার ইচ্ছে কমে না। আসলে কি বলুন তো, যে জীবন আমরা প্রতিদিন বেঁচে চলেছি না, প্রতিদিন প্রতিনিয়ত সেই জীবন ছাড়া নিজেই তৃষ্ণার, নিজের জন্য জীবন নিজেই তৃষ্ণার। আসলে আমাদের জীবনে যে সমস্ত উপভোগ, যা কিছু আঘ্রাণ, যা কিছু গ্রহণ করার, যা কিছু সেলিব্রেট করার, যা কিছু সাজিয়ে গুছিয়ে উপভোগ করার, না সব কিছু আছে কিন্তু অতীতে, পাস্টে। এখানে কিচ্ছু নেই, নাথিং, প্রেজেন্ট কিছু। এবং অতীতের সঙ্গে আমাদের একটা লম্বা দূরত্ব আছে, আর এই দূরত্বটা একটা সরু সুতো দিয়ে বাঁধা আছে। কিসের বলুন তো সুতো? স্মৃতি, মেমোরি, মেমোরি। আমাদের যা কিছু উন্মুক্ত আকাঙ্ক্ষা, সমস্ত হাস্যকর কল্পনা, নির্বুদ্ধিতা, দুর্ভাগ্য, সৌভাগ্য, সমস্ত কিছু লম্বা সূত্র দিয়ে বাঁধা মেমোরি। আজ
আজকে যেটা আপনার কাছে দুর্ভাগ্যের, আজকে যেটা আপনার কাছে চরম দুর্ভাগ্যের, ভীষণই খারাপ সময় যাচ্ছে আপনার কাছে, ফ্রাস্ট্রেশনের। আজ থেকে 2 বছর 3 বছর 5 বছর পর এর আউটপুট কি দাঁড়াবে, এর আঘ্রাণ কি দাঁড়াবে, আমি আপনি কেউ জানি না দাদা। এবার নো जहाँ दूर की ना नजर जहाँ दूर नजर दोहराए आजाद गगन लहराए बोले जहाँ रंग बिरंगी पंछी आशा का संदेशा सपनों में पली हस्ती जो गली जहाँ शाम जहाँ गम सारा জীবন দিস ইজ লাইফ। বিরক্ত হচ্ছেন কেন, রাখছেন কেন, বাঁচুন না রে সালা। এরকম একটা জীবন আপনাকে যা 2 দিন পরে হাত থেকে ছেড়ে দিতে হবে, এটা আপনি যদি ভাবেন না দাদা, আপনার জাস্ট মাথা। ওই দেখুন ওই দেখুন মেয়েটাকে দেখুন, ওই যে সালা এই দিকে পালন করছি মাথা খারাপ করে দিচ্ছে দুঃখী বলে সারাক্ষণ ছিল, হ্যাঁ ছিল স্ত্রী, ওয়াইফ। তাই বলুন আপনার স্ত্রী এখন আর পেছনে ঘুরু ভাই, জানো তো সবসময় নজরে রাখে আমার। মাঝে মধ্যে মনে হয় না গিয়ে পেটে ক্যাচ করে একলা, কিছু হবে না, কিছু হবে না। পোষা কুকুরের মতো সহ্য শক্তি, ওই যে যত মারবো তত পেছনে। দেখুন দাদা, আপনাকে একটা কথা বলি, যতই হোক আপনার স্ত্রী হয় তো এইভাবে লোকের সঙ্গে ওনার সম্পর্কে নাই বলতে পারেন। আপনি জানেন ওই মেয়েটা আমার জন্য কি প্রচন্ড কষ্ট পাচ্ছে, ঘুমানো ছেড়ে দিয়েছে ও, ঘুমানো। হ্যাঁ, খায় না, রাত্রিবেলা সারা রাত জেগে থাকে, আর পেছন দেখা করছি, কোথায় খাচ্ছি কি করছি, স্নান করে না, পোশাক পাল্টায় না। ও মেয়ে না, এটা ছেঁড়া তুলাই ছেঁড়া। হ্যাঁ, মাথার সমস্ত চুল না পেকে গেছে, সাদা হয়ে গেছে, জানেন? এই কানের পাশে চুলগুলো সারা জীবনের মতো সাদা হয়ে গেছে, আর জীবনে তো বয়স বলুন তো, বলুন কত বয়স বলুন না, দেখলেন তো 24 সাইকেল যেদিন পুরান হইবে, কলকম যায় জমজে ধরিবে, বেলবাতি রই ঘন্টার আওয়াজ বন্ধ যে হইবে। এক কদমা গেলা মারবে, হাজার বার মারবে পেটি। ওদিকে তাকিয়ে তাকিয়ে মানুষে কানুই চাকার সাইকেল, ওই চমৎকার গাড়ির মধ্যে ওই চোখ দুটো দেখে গাড়ি শুনতো। হ্যাঁ, নির্লিপ্ত চোখটা দেখে আমার হাতের আঙুলগুলো একটু সাইকেল গলাটা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি থাকা পর্যন্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে, আমি যখন চলে যাই, একটু দূরে চলে যাই, আবার সব পিছনে ঘুর 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 এছাড়া
চাই না এটা চাই আমি বাড়িতে বসে থাকি, চুপচাপ বাড়িতে বসে থাকি সারাদিন। আর ও একটা স্ত্রী সুলভ মাধুর্য নিয়ে আমার দেখাশোনা করি, সেবা শুশ্রূষা। বাড়ি বাড়ি বুঝলেন, বাড়ি শান্তি চাই, শান্তি। যে খাবার ঘরের ওই টেবিলটার উপর ওই বড় ঘড়িটা আছে না, ওটার কাঁটার টক 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 শব্দ যে শান্তির পরিমাপ চলে, ওই শান্তি চাই। আমারটা কি কি নিষ্ঠুর চাওয়া, অসঙ্গত চাওয়া। হ্যাঁ দেখুন দাদা, আপনার স্ত্রী আপনাকে ঘরে রেখে আপনার সেবা যত্ন করতে চাইছে, এতে অসঙ্গতির কি আছে বলুন? বুঝতে পারছেন না? ধরুন জাপানের হিরোশিমা নাগাসাকি, শুনেছেন তো হিরোশিমা নাগাসাকি শহরের ইতিহাসে পড়েছেন? এই দুটো শহরের বাসিন্দারা যদি আগে থেকে জানতো খানিকক্ষণ পরে এদের উপরে আটম বোম এসে পড়বে, ওরা পারতো নিশ্চিন্ত হয়ে খাবার খেতে, চুপচাপ বাড়িতে নিশ্চিন্তে বসে থাকতে পারতো, ঘুমোতে পারতো, দৈনন্দিন জীবনের সমস্ত হিসেবের একটু নাড়াচাড়া না করে চুপচাপ বাড়িতে শান্তিতে থাকতে পারতো কি? প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ইট, প্রত্যেকটা মানুষ টান মেরে মেরে দৌড় মারতো, জানেন? হ্যাঁ, আপনি আমার সাথে একমত তো? এগ্রি করছেন তো? হিরোশিমা নাগাসাকি শহরের বাসিন্দারা যদি আগে থেকে জানতো যে তাদের উপর খানিকক্ষণ অ্যাটম বোম পড়বে আর তারা খানিকক্ষণ পরে হয়ে যাবে, পারতো বাড়িতে বসে থাকতে? ওই জুতো জোড়া দরজার সামনে শান্তিতে খুলে রেখে বিছানা, সুন্দর বিছানা, সুন্দর গন্ধ শুতে 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 পারতো? পারতো স্ত্রীকে আদর করতে, চুমু খেতে পারতো? বসুন, সরি। মৃত্যু বিষয়টা যদি একটা ছোট্ট মাছির মতো হতো, উঠতে উঠতে আপনার হাতে কাঁধে গায়ে বসতো, আপনি কুড়ি দিতেন, কি ভালো হতো, তাই না? ধরুন আপনি রাস্তা দিয়ে একদিন যাচ্ছেন হেঁটে, উঠুন একবার, উঠুন, হ্যাঁ, দেখা বোঝাচ্ছে, উঠে আসছেন রাস্তা দিয়ে, পাড়ার রাস্তা দিয়ে হাঁটছেন, আপনার একজন প্রতিবেশী আপনাকে দাঁড় করিয়ে বললো, দাদা একটু দাঁড়ান তো, আপনার কাঁধে না ওই মৃত্যু নামক মাছিটা এসে বসেছে, আমি একটু সরিয়ে দিই, বলে আপনার কাঁধ থেকে মাছিটাকে তুলে পাশে নোংরা নর্দমায় ঝপাং করে ফেলে দিই। আপনি তো অমর হয়ে গেলেন। কিন্তু মৃত্যু তো মাছি নয়, দেখতে পাওয়া যায় না। আমাদের এই শহরে না লক্ষ লক্ষ মানুষের মাথায় এরকম মৃত্যু চেপে বসে আছে, আমরা একটু দেখতে পাচ্ছি না। আমরা সারাক্ষণ ভাবছি আমরা ভালো আছি, আমরা সারাক্ষণ ভাবছি আমরা সুস্থ আছি, কারণ আমরা সারাক্ষণ আগামী কাল কি করবো, আগামী পরশু কি করবো, আগামী বছর কি করবো, এটা নিয়ে চিন্তা করছি। আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, হ্যাঁ, কাউকে বলবেন না, খুব সিক্রেট। আমার ঠোঁটের উপরে দেখুন এখানটা, এই যে গোপের তলা, এখানে একটা লাল রঙের ফুলের কুঁড়ির মতো একটা ফোলা দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন দেখুন, লাল রঙের ফুলের কুঁড়ির মতো সুন্দর একটা ফোলা। না, এই জন্য একটা সুন্দর নাম আছে, জানেন তো, একটা সুন্দর মিষ্টি নাম আছে। আপনি এটা উচ্চারণ করলে ভেতরে একটা মিষ্টি সুন্দর নরম জিনিসের কথা আপনার মনে পড়বে। কি নাম বলুন তো? এপিথেলিওমিয়া। উচ্চারণ করুন ওর সাথে, এপিথেলি বলুন, ভেতর থেকে একটা অদ্ভুত নরম জিনিস আপনি ফিল করবেন, বলুন।
এপিথেলিওমিয়া বলুন এপিথেলিও বলুন পিথ্যালোরার বাবা থ্যালো মানে জানেন মানে ক্যান্সার বুঝতে পারছেন? মৃত্যু না আমার দরজার সামনে চলে এসেছে। যাওয়ার সময় আমার মুখে এই মৃত্যুর কুড়িটা গুঁজে দিয়ে ছোট্ট করে বলে গেছে, এই যে এখানে এটাকে একটু রাখো বাবা, আমি আসছি। এই যে আজ থেকে 8 মাস 10 মাস, আচ্ছা ঠিক আছে 11 মাস পরে I'm coming back, আমি আসছি। এবার কি বলবো, এটা আমার থেকে যেতে চায় সেটা আমার পক্ষে দেওয়া সম্ভব? বাড়িতে চুপ করে মাঝে মাঝে চিৎকার করে তুমি কি দাবি করে চুমু খাই? বলে হ্যাঁ খাও একটা চুমু খাও না প্লিজ, একটা চুমু খাও না। কি করেছিল বলুন তো, দিন 15 আগে একটা না একটা আলপি নিয়ে নিজের ঠোঁটের এখান থেকে কুচি রক্ত বার করে নিয়ে না আমার মুখটা দুটো হাত দিয়ে ধরে আমাকে চুমু খেতে দিয়েছিল। বলছে আমার সাথে মরবে, আমাকে চুমু খাবে, আমার সাথে আমি বাড়িতে থাকি না, জানেন তো, আমি এক মুহূর্তের জন্য বাড়িতে থাকি না। আমি চাই সারাদিন ধরে এই দোকানদারের এই কেরামতি প্রশংসা করতে, আমি স্টেশনে ব্যস্ততা লক্ষ্য করতে চাই সারাদিন ধরে, আমি কুলিদের পরিশ্রমের অংশীদার হতে চাই সারাদিন ধরে, গান বাজনা করে ওরা আমি শুনতে চাই সারাদিন ধরে, এটাই শুনতে চাই। এই ছেলেটা এখানে মাঝে মধ্যে ট্রেন মিস করে এখানে বসে থাকে, এসে গান বাজনা করে, গল্প করে, আড্ডা করে। ওর মার না প্রতি মাসে অনেকটা করে রক্ত লাগে, জানেন তো, ব্লাড। আমরা সবাই মিলে সেটা জোগাড় করার চেষ্টা করি, সবাই মিলে, কারণ ওর মা যদি 2 দিন আরো বেশি বাঁচে না, ওর মায়ের মধ্যে দিয়ে আমিও 2 দিন বেশি বাঁচবো দাদা। 2 দিন আমি যদি কোনোদিন নিজেকে এক মুহূর্তের জন্য ফাঁকা করে দিই না, একা করে দিই নিজেকে, বাড়িতে খালি বসে থাকি, তাহলে আমি কিচ্ছু না জেনে কিচ্ছু না বুঝে যে কোনো মানুষকে জাস্ট মুহূর্তের মধ্যে মেরে ফেলতে পারি। আপনার মতো একটা লোক যে প্যাকেজ সামলাতে না পেরে ট্রেন মিস করেছেন, এখানে বসে আছেন, আপনার বাড়িতে আপনার স্ত্রী ভাতের থালা বেড়ে বসে আছে, আপনার জীবনের সমস্ত ছোট সমস্যা, আপনার মতো লোককে আমি না বুঝে না জেনে জাস্ট একটা বন্দুক দিয়ে বা একটা ছুরি দিয়ে খুন করে দিতে পারি দাদা, জাস্ট আমার কিচ্ছু এসে যাবে না। थोड़े गम है थोड़ी खुशियाँ, यही है यही जिंदगी। ভাই পাবেন না, আমি মারবো না আপনাকে, মজা করছি না। মারলে শুধু আমি নিজেকেই মারবো সারা। আমি আসছি, আমি ফার্স্ট টাইম ধরছি। তুমি ঘুমাওনি কেন রাতে? আচ্ছা, এই সময় গ্রামের দিকে গাব পাকে না, গাব খেয়েছেন কখনো? গাব
মাঝখান দিয়ে ফাটিয়ে না গোল জিনিসটা হাতে ধরে এরকম ফুটো করে চুষে চুষে খেতে হয়। খেয়েছেন আমি নরম খেতে, তাই না? ঠিক মেয়েদের ঠোঁটের মতো। আমি কল্পনা দেখতে পাচ্ছি আপনার স্ত্রী আপনার জন্য অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে বসে আছে। স্ত্রীকে আমার প্রণাম জানাবেন প্লিজ। আমি এত কিছু বললাম আপনাকে। আপনার স্ত্রী একটা লাল গেরে শাড়ি পরে আপনার জন্য অপেক্ষা করছে, আমি দেখতে পাচ্ছি। আপনার দুটো ছোট ছোট মেয়ে, তাদের পরনে নীল দূরে শাড়ি, তারাও ওয়েট করছে আপনার জন্য। আপনার বাড়িটা না আম কাঁঠালের ছায়ায় একটা ছোট্ট সুন্দর বাড়ি, ছোট্ট। বাড়িটা স্টেশন থেকে মাইল খানেক দূরে, সরু মাটির পথ, চারপাশে আল। কাল সকালবেলা মানে আজকেই আর কি ভোরবেলা আপনি যখন বাড়ি ফিরবেন, আকাশটা লাল হয়ে আসবে, সূর্য উঠবে। আমার একটা উপকার করবেন ফেরার সময়। রাস্তার ধারে প্রথম যে ঘাসের গোছাটা দেখতে পাবেন না, তাতে কটা পাতা আছে ঘুরে দেখবেন। জাস্ট কটা পাতা আছে। যে সংখ্যাটা পাবেন না, আয়ু আর সে কদিন। গিফট উপহার বড় দেখে একটা গোছা বাজবে না?
একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। দেখবে দেখবে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে। পাথর পাথর নদী সমুদ্রের জল লাল পাথর নীল হচ্ছে, নীল পাথর লাল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো, ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। পায়ে হাঁটা সমস্ত পথ যখন পিচ্ছিল, তখন সেই পাথরের পাল একের পর এক সাজিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সালমা চৌকি জড়ি মাখা প্রতিমা বহু দূর হেমন্তের ৬৫ নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি। বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো। চিঠিপত্রের বাক্স বলতে কিছুই নেই আজ। পাথরের ফাঁক ফোকরে রেখে এলি কাজ হাসিল। মাঝে মধ্যে ঘর গড়তেও তো মন চায়, তাই না? মাছেদের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে। আমাদের সব চাই, আমরা ঘর বাড়ি করবো, সভ্যতার স্থায়ী স্তম্ভ তুলে ধরব। রূপলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। নমস্কার। আপনারা এতক্ষণ দেখলেন থিয়েটার ইন এডুকেশন প্রযোজিত নাটক মৃত্যুর কুঁড়ি। এই নাটকে অভিনয় করেছে শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, দেবব্রত পাল, সৌভিক হালদার ও সৌরভ চক্রবর্তী। আলোকসজ্জায় ও আলোক প্রক্ষেপণে অনন্যা ঘোষ, প্রিয়ঙ্কর মণ্ডল ও অশোক কামিলা। সঙ্গীত আয়োজনে সৌভিক হালদার এবং শব্দ প্রক্ষেপণে দীপক সমাদ্দার। মঞ্চসজ্জায় অনিরুদ্ধ বিশ্বাস, মঞ্চ সামগ্রী নির্মাণে পিয়ালি চক্রবর্তী। এই নাটকে নাট্যকার শ্রী হিমাংশু চট্টোপাধ্যায় এবং নির্দেশক শ্রী শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। নাট্যকার শ্রী হিমাংশু চট্টোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তাই আমাদের এই নাট্য নির্মাণ তার বিদেহী আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা।
রে